এবং আমি অলরেডি মাননীয় চিফ মিনিস্টার আমাদের মাননীয় শুভেন্দুদাকে জানিয়েছি, আমরা রাজ্য সভা থেকে মেল করেছি যে সানুবক্সি পাগল হয়ে যাবে, কেস থেকে জর্জরিত হবে, তিহার জেলে যাবে, ওর পিসি যাবে অ্যাসাইলামে। এই বিষয় ও রক্ষা আছে, লোকে তো গণপিটুনি দিয়ে মেরে যাবে। ওর যদি বাঁচার ইচ্ছা থাকে, ওর উচিত ইমিডিয়েট ওকে সারেন্ডার করা। ওই যে জেলের মধ্যে থাকে ওর পক্ষে ভালো। যদি ভাগ্য ভালো থাকে পুলিশ ওকে অ্যারেস্ট করে জেল খাটাবে, ভাগ্য খারাপ থাকে ও গণপিটুনিতে মারা যাবে নিশ্চিত। জনগণ ওকে ছাড়বে না। সমস্ত প্রমোটার গুরুত্ব চাপ দিচ্ছে যে ম্যাডাম আপনার ভাইপোকে তো এত বান্ডিল পৌঁছে দিয়েছিলাম, এবার যদি ভেঙে দেয় কি করবো, এসব করবে। বিধায়কের বিরুদ্ধে কি কোনো আইনি পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে? আমি এফআইআর করে দিয়েছি, আমি অলরেডি এফআইআর পুরো করে দিয়েছি। অপারেশনাল অ্যাসেটের মধ্যে যত অফিসার আছে কাউকে আমি ছাড়বো না, এ বিষয়ে আপনার নিশ্চিত থাকতে পারেন। 35 লক্ষ টাকা লেনদেন হয়েছে, 25 লক্ষ টাকা হচ্ছে ব্ল্যাক মানি, ক্যাশে দিয়েছিল। জিজ্ঞেস করবো, শানু বকশী জমি কেলেঙ্কারি নিয়ে যার বিরুদ্ধে আপনি একাধিক অভিযোগ তুলেছেন, সেই অভিযোগের সত্যতা কতটা? দেখুন, আমি তো ভুল যদি একজন পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে যদি ভুল তথ্য দিই তাহলে আমার এগেনস্টে লিগাল স্টেপ ওরা নেওয়া উচিত। বিষয় হচ্ছে সানু বক্সে হচ্ছে এই যে অভিষেক ব্যানার্জির এই অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে পলিটিক্যাল এই যে নেক্সাসের এর অনেকগুলো অপারেশনাল অ্যাসেট ছিল, সানু বক্সে ওয়ান অফ দেম। সানু বক্সে অ্যাকচুয়ালি এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে আমি যেগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ, সানু বক্স এবং জাহাঙ্গীর খানের এই হোয়াটসঅ্যাপ চ্যাট, সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে পরিষ্কার করে বুঝতে পারবেন যে এখানে লেখা রয়েছে নাম না পাঠিয়ে রাখলে প্রবলেম, নাম পাঠিয়ে রাখো বস আর ডিএম কে দিন, না হলে হবে না। এই যে বস মানে অভিষেক ব্যানার্জি, ডিএম কে দিন, এখানটায় এটা সানু বক্সের মোবাইল থেকে জাহাঙ্গীরের হোয়াটসঅ্যাপ চ্যাট। এটা হচ্ছে গত 17 অক্টোবর 2023। তারপরেই দেখা যাচ্ছে যে 31শে জানুয়ারি এটা জাহাঙ্গীর সানু বক্স থেকে লিখছে, সানু করে দিলাম, যেটা বলেছি সেটা করলাম। এবং 23শে ফেব্রুয়ারি যখন অ্যাপয়েন্টমেন্টে গেল, এটা হচ্ছে জাহাঙ্গীর খানের মোবাইল থেকে সানু বক্সের চ্যাট। শেষ অব্দি ভিডিও চেয়ারে তাহলে বসলে তো আজ, এবং তারপর কিছু সানু বক্সে লিখছে তোমার জন্য, জাহাঙ্গীর খান লিখছে। তারপর কিছু অশ্লীল ছিল, আমি এগুলোকে ডিলিট করে কভার করে দিয়েছি। আজ থেকে সানু বক্সি হলো ভিডিও ফলতা, তাহলে জাহাঙ্গীর লিখছে। এবং সানু বক্সে লিখছে হ্যাঁ গো। এবং এই চ্যাটগুলো হচ্ছে সমস্ত অথেন্টিক চ্যাট। এবং এখানটায় সানু বক্সি লিখছে তুমি হ্যাঁ করলে আমার জন্য, যা করলে আমার জন্য সত্যি, এটা জীবনে ভাববো না। একটু সামনের দিকে বলুন। হ্যাঁ, এবং এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সানু বক্সকে এখানে নিয়ে আসা হয়েছে, এর পেছনে জাহাঙ্গীর খান এবং বস হচ্ছে অভিষেক ব্যানার্জি। এবং তারপর 2024 সালে আমি যখন লোকসভা ইলেকশনে দাঁড়াই, তখন এই যে পুরো ক্যামেরাগুলোকে ঘুরিয়ে রাখা, ইভিএম মেশিনে অভিজিৎ দাসবাবুর সেলেটার দেওয়া, চারিদিকে ক্রিমিনাল বাহিনী এবং লিপস্টিক ফেভিকুইক দিয়ে লেন্সগুলোকে কভার করে রাখা, ইভিএম মেশিনের উপরে ক্যামেরা রাখা, নজরদারি, এই জন্য সমস্ত ভিডিও ওখানকার ইয়ারও দুজনের তত্ত্বাবধানে হয়েছে। এবং তারপরে আমি ওর সম্পর্কে ইনভেস্টিগেশন শুরু করলাম। ইনভেস্টিগেশন শুরু করতে করতে আমার কাছে কিছু তথ্য এলো। সেই তথ্য নিয়ে দেখা গেল যে সানু বক্সি 2021 সালে যখন, অ্যাকচুয়ালি ওর চাকরিটা হচ্ছে মানে কি বলবো, সাদা খাতার ভিডিও। ও প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেনি, প্রত্যেকটা পেপারে 60 থেকে 70 নাম্বার ওকে দিয়ে ওকে ভিডিও করে। এবং এটা নিয়ে অনেকবার অভিযোগ হওয়া সত্ত্বেও কোনো এনকোয়ারি করা হয়নি, বহাল তেবিতে রাজত্ব করছে। এবং 2021 সালে নন্দ কুমারের ভিডিও থাকাকালীন ও নবান্ন থেকে একটা অর্ডার পাস হয় যে 7.45 ও জমি কিনবে, মানে কাঠা। এবং এটা নিয়ম আছে যে
5/2 WBS ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস অনুযায়ী 1980 এটা প্রত্যেক সরকারি আধিকারিক করতে হবে। কিন্তু দেখা গেলো কার্যত ও কিনেছে হচ্ছে 14.5 কাঠা জমি, অথচ সরকারকে অনুমতি নিয়েছে 7.45, এবং যারা সরকারিভাবে শুনেছে 29,79,000 টাকা, সেখানে ও দেখিয়েছে 10 লক্ষ টাকার একটা চেক। আমাদের কাছে যেটুকু খবর আছে 35 লক্ষ টাকা লেনদেন হয়েছে, 25 লক্ষ টাকা হচ্ছে ব্ল্যাক মানি, ক্যাশে দিয়েছিল। এবার সানুবক্সে এত চালা, অ্যাকচুয়ালি সাদা খাতার ভিডিও, তো সেই জন্য এটা হচ্ছে সানুবক্সি যে 14.5 কাঠা জমি কিনেছিল। আপনার ও কি করলো, সানুবক্সি এই 14.5 কাঠা জমি আইনের হাত থেকে বাঁচানোর জন্য কি করলো, ওর মাকে ডোনেট করে দিল, মার নামে 14.5। আবার মার থেকে আবার ও নিয়ে এলো কি 4.5 কাঠা, ওর মাকে ডোনেট করলো। এই টোটাল এভিডেন্স, এই সমস্তগুলো প্রমাণ করে যে পুরো বেআইনি ভাবে সরকারকে ফাঁকি দিয়ে একজন পাবলিক সার্ভেন্ট এই সমস্ত জমি কিনেছে, এবং এত টাকা কোত্থেকে পেলো, যে জমির বর্তমান বাজার মূল্য 1 কোটি টাকার উপর। সেগুলো তোকে প্রমাণ করতেই হবে, যে আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এদিকে জানিয়েছে। শুধুমাত্র এই জমি নয়, 2024 সালে ও যখন এই করলো আপনার লোকসভা ইলেকশনের, আমি জানি ভেট হিসাবে ও প্রায় গ্যারেজ সমেত 1000 স্কোয়ার ফিট এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে প্রেমিসেস নাম্বার 100 গুণমণি সাফি রোড, ওয়ার্ড নাম্বার 104, ফ্লোর নাম্বার 3, থার্ড ফ্লোরটা প্রায় 1000 স্কোয়ার মতো ও আর ওর স্বামী জিৎ চট্টোপাধ্যায় কিনেছে। সেগুলো দুটোর দাম তো মোটামুটি 1.5 কোটি টাকা হবে। টাকাটা কোত্থেকে পেল? এবং তারপরে দেখা গেল ওর স্বামী জিৎ চট্টোপাধ্যায়, সে সাউথ চব্বিশ পরগনা জয়নগরে, ওর রিলেটিভ নয়, তারা ওকে ডোনেশন করছে, যাতে কোনো হদিস না পায় যে তাদের টাকার লেনদেনের বিষয়টা। এবং সবচেয়ে বড় কথা, এটা ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে জিৎ চট্টোপাধ্যায় যেখানে 3 বছরে 2টো ছবি করেছিল 4 বছরে, সেখানে হঠাৎ দেখা গেল 2019 সালে প্রথম ছবি করে, তারপর 2022 সালে করে। ও সানুবক্সে ভিডিও হওয়ার পরে 22, 23 করলো, 24, 25, 26 এই বাবা বলে আর একটা বেরোবে 19 জুন, কোটি কোটি টাকার সিনেমা করে। টাকার উৎসটা কোথায়? আমি নিশ্চিত যে এগুলো জাহাঙ্গীর অভিষেকের টাকা সানুবক্সের হাজব্যান্ডের মাধ্যমে টালিগঞ্জে খাটছে। এরপরে যে চমকপ্রদ যে তথ্য এলো, দেখা গেল যে টোটাল এই জলপাইগুড়িতে, মানে আমি অবাক হয়ে গেছি যখন এটা ইনভেস্টিগেশন শুরু করলো আমার স্বামীর বিষয়ে, কোটি কোটি টাকার সম্পত্তি জলপাইগুড়ি মালে এই সানুবক্সের হাজব্যান্ড জিৎ কিনেছে। কিরকম? ও তো একটা ফ্ল্যাট রয়েছেই, কোথাও কিনছে 104 ডেসিমেল, মানে প্রায় 3 বিঘা, কোথাও 22 ডেসিমেল, কোথায় 20 ডেসিমেল, কোথায় 13 ডেসিমেল, সম্পূর্ণ এই যে সমস্ত কাগজগুলো রয়েছে। বিঘের পর বিঘে জমি, কোটি কোটি টাকা এই সানুবক্সের হাজবেন্ডের নামে কেনা হয়েছে। কোত্থেকে পেবে এত টাকা? কে দিয়েছে? এসব তো ওদেরকে ইডি আর ইনকাম ট্যাক্স থেকে প্রমাণ করতেই হবে। এবং আমি অলরেডি মাননীয় চিফ মিনিস্টার আমাদের মাননীয় শুভেন্দুদাকে জানিয়েছি, আমরা রাজ্য সভা থেকে মেল করেছি যে সানুবক্সের ব্যাপারে ভিজিলেন্স করা হোক এবং অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টকে অ্যাক্টিভ করা হোক। সানুবক্সি এবং ওর হাজব্যান্ড জিৎ চক্রবর্তীর এত টাকার উৎস কি? এর সঙ্গে জাহাঙ্গীর খানের এবং অভিষেকের কালো টাকার কি যোগাযোগ রয়েছে? এটা ছাড়া চলবে না। অভিষেক ব্যানার্জির অপারেশনাল অ্যাসেটের মধ্যে যত অফিসার আছে কাউকে আমি ছাড়বো না, এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। ওদিকে আমরা দেখছি যে জাহাঙ্গীর খান, যে ফলতার পুনর্নির্বাচনের 2 দিন আগেই তিনি সারেন্ডার করে দিয়ে পালিয়ে যান, তার যে রক্ষা কবচ ছিল হাইকোর্ট সেটা প্রত্যাহার করলো আজ। ও রক্ষা কবচ, লোকে তো গণপিটুনি দিয়ে মেরে যাবে। ওর যদি বাঁচার ইচ্ছা থাকে, ওর উচিত ইমিডিয়েট ওকে সারেন্ডার করা। ওই যে জেলের মধ্যে থাকে ওর পক্ষে ভালো, এটা আমার মনে হয়। ও যে হারে অত্যাচার করেছে, ওর মতো কয়েকশো জাহাঙ্গীর এখানে যা অত্যাচার করেছে, আমরা যারা এখানকার লোক আমরা জানি। কলকাতার বুকে এসি ঘরে বসে থাকা লোকেরা বুঝতে পারবে না যে কি আর কার কত যে রেপ করেছে, কত যে খুন করেছে এরা, কত যে ঘর বাড়ি পুড়িয়েছে, কত লোকে যে জমি কেড়ে নিয়েছে, পঞ্চায়েত ডেভেলপমেন্টের টাকা, কর্পোরেশনের টাকা, এই অভিষেক ব্যানার্জির বাহিনী
আর এর পিছনে মেইন হচ্ছে কালপ্রিট হচ্ছে সুমিত রায়, যে অভিষেকের পিএ। এই পুরো ডায়মন্ড মডেল, যেটা অভিষেকের কুখ্যাত ডায়মন্ড মডেল, এটা প্ল্যান মাস্টার হচ্ছে সুমিত রায়। এই যে আমাকে অ্যাটাক করার পিছনে ছিল সুমিত রায়। এরকম আমার মতো হাজারে ছেলে এখানে পঙ্গু হয়েছে, এলাকা ছেড়ে চলে গেছে, কেসে পর কেসে জেল খেটেছে। মানে কি হয় করেনি ওরা এই গোটা আপনার এই 12 বছর ধরে। অভিষেক যবে থেকে হয়েছে তবে থেকে লাস্টের 10 ইয়ার্সটা মারাত্মক। 10 ইয়ার্সের মধ্যে প্রথম 17, 18, 19, 20, 21, এই 5 বছর যে কি করেছে ওরা, মানে আপনার বলে বোঝাতে পারবো না। যদি ভাগ্য ভালো থাকে পুলিশ ওকে অ্যারেস্ট করে জেল খাটাবে, ভাগ্য খারাপ থাকলে ও গণপিটুনিতে মারা যাবে নিশ্চিত, জনগণ ওকে ছাড়বে না। ভোটের ডুবির পর অভিষেকের যে ডায়মন্ড হারবার মডেল একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। 16 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে 8 জন ইস্তফা দিয়েছে। ডায়মন্ড মডেল কুখ্যাত, আর যে কটাই ইস্তফা দিচ্ছে ওগুলো পিঠ বাঁচানোর জন্য। ওগুলো অনেকগুলো বিজেপি নেতাদের কাছে সুর করছে, টাকার লেনদেন করার চেষ্টা করছে, যে বিজেপিতে নিয়ে নাও, আমাদের যেন কেউ ক্ষতি না করে। সব কটা শয়তান। যে কটা পঞ্চায়েত সদস্য, যে কটা কাউন্সিলর আছে এই 2018 পর থেকে, সব কটা শয়তান। একটাকেও বিজেপিতে নেওয়া উচিত নয়। এর মধ্যে 2-1টা ঢুকে বিজেপির লিডারও বনে গেছে। এগুলোকে মেরে তাড়িয়ে দেওয়া উচিত। সব কটা দুর্নীতিগ্রস্ত, সব কটা চোর, সব কটা অত্যাচারী। 2017 পর থেকে যতগুলো তৃণমূলের লোক বিজেপিতে এই আমাদের ডায়মন্ড হারবারে যোগ দিয়েছে, একটাও মানে ভালো নয়। দীপক হালদারের কেসটা আলাদা। দীপক হালদারকে অভিষেক জেলে পর্যন্ত কাটিয়েছে। এই দীপকদের মতন গুটি কয়েক ছাড়া বাকি যে কটা ঢুকেছে, অনেকগুলো মাল ঢুকে গেছে এর মধ্যে। তো ওগুলোকে ডিটেক্ট করে ডিলিট করতে হবে পার্টি থেকে। আর তারা হচ্ছে অপারেশন অ্যাসেট হিসেবে আমাদের দলের মধ্যেও কাজ করছে। যে অভিষেকের গরু পাচার, কলা পাচারের টাকা অনেক তো শুধু পুলিশ ডিপার্টমেন্ট প্রশাসনে অপারেশন অ্যাসেট রাখিনি। আমাদের ডায়মন্ড হারবারে জেলা এবং মন্ডলের মধ্যে অনেক অপারেশন অ্যাসেট আছে 2024 নির্বাচনে, এবং এবারে নির্বাচনে তার প্রমাণ। এই যে 2021 সালের বিধানসভা নির্বাচনে যেখানে ফলতায় 40,000-এর বেশি ভোটে জিতেছিল তৃণমূল, এবং 2024 সালের লোকসভা নির্বাচনে সেখানে 1,68,000-এর বেশি লিড পেয়েছিল তারা। এবারেই 2026-এর পুনর্নির্বাচনে দেখা যাচ্ছে যে একেবারে চতুর্থ স্থানে নেমে এসেছে 2026 এটা একদম বাদ দিন। তো আপনি যদি আপনি 1 লক্ষ ভোটের উপর জিতবেন। এখন ডায়মন্ডে যদি যে কোনো জায়গায় দাঁড়াবেন, আপনাকে 1-1.5 লাখ ভোটে এমনি জিতে যাবেন। বিষয় হচ্ছে 2019-এ বিজেপি 44.6% বুথে জিতেছিল, মানে প্রায় আধা বুথ। 2021-এ অত সন্ত্রাসের মধ্যেও তবু 45% বুথে জিতেছিল। কিন্তু 2024-এ যখন আমি দাঁড়ালাম, একটা বুথে জিতে পাইনি। যেখানে 2014-তে বিজেপির বস ছিল না, আমি অভিষেকের লোকসভা ক্যান্ডিডেট ছিলাম, সেই সময় কোনো কর্মী ছিল না কিছু, তখনও আমি 30,000 ভোট পেয়েছি। আর এখন মোদিজির প্রত্যেকটা প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, যেখানে আমরা ওখান থেকে 1 লক্ষ ভোটে জেতার কথা, সেখানে অভিষেক বাহিনী মাধ্যমে অভিষেক 1,70,000 ভোটে জিতল। তো এখানে ফলতারি ভোটের জন্য হাসিমনগরের যারা মহিলারা আছেন, এদের প্রায় প্রকার ওদের আন্দোলনের পরে রিপোর্টটা হলো, শুভেন্দু দাও ভয়ে জাহাঙ্গীর আন্ডারপ্যান্ট ভিজিয়ে ফেলেছে। আর এরকম কতজন জাহাঙ্গীর আছে, সামিম আছে, মেহবুব আছে, আপনার নবকুমার বেতাল আছে, অনেক আছে, আপনার বাবান গাজী, দিলীপ মন্ডলের যে সমস্ত টিমরা আছে, আসাদুল, একটাকেও ছাড়াও হবে না। যদি হয় ওদের জেলের ভাত খেতে হবে, নয় গণপিটুনিতে মানুষ একদম ফটো করে দেবে আর কি। এবারে যে সংখ্যালঘুর ভোট ফলতায়, সংখ্যালঘুর ভোটও তো টেনেছে পদ্মশিবির। সংখ্যালঘু বলে লাভ নেই। মুসলিমের ভোট কটা দিয়েছে? ওইসব এখন পিঠ বাঁচানোর জন্য অনেকে বলছে আমরা ভোট দিয়েছে। বুথ ওয়াইজ অ্যানালিসিস করে দেখা যাবে প্রতিটা বুথে 2-5টা করে নেই। হিন্দুদের মেজরিটি, হিন্দু কনসাসনেস এবারে যে বিজেপি যে এখানে রাজ্যে এসছে, বা আমাদের দক্ষিণ জেশন, এখানে সংগঠনের দক্ষিণ জেশনের জন্য আসেনি। এখানে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দেখবেন কোথাও প্রার্থী পরিচিত পৌঁছয়নি, কোথাও ভোটার স্লিপ পৌঁছয়নি। তাহলে কি করে বিজেপি জিতে গেল? তার মূল কারণ দক্ষিণ জেশন, আর এখানে হিন্দুরা জেগেছে। আমাদের মাননীয় শুভেন্দুদা, মাননীয় শ্রমিকদা একটা হিন্দুদের মধ্যে একটা কাজ করিয়েছেন। আমাদের সঙ্গে আমাদের হিন্দুবাদী সংগঠনগুলো তলে তলে কাজ করিয়েছে। এছাড়া সব থেকে বড় কথা যে গত 2024-এ যেভাবে ইলেকশন কমিশনের অফিসার্সরা তারা অভিষেকের কয়লা পাচার, গরু পাচারের টাকা খেয়ে যেভাবে অভিষেক বাহিনী কাজ করেছে, এবং ক্রমাগত আমাদের চাপের ফলে এবং হাইকোর্টে কেসটা করার ফলে, এবং যে সমস্ত অফিসার ছিল তাদের কাছে ভিজিলেন্সে কমপ্লেন করার ফলে, ন্যাচারালি বর্তমানে যারা অফিসাররা তা খুব সুষ্ঠুভাবে কাজ করেছেন
নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন, ফলে ভোট মানুষ দিতে পেরেছে, এবং যার ফলে দক্ষিণ চব্বিশ রেজাল্টটা একবার আর ভালো হয়েছে, অনেকগুলো সিট আমরা পেয়েছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জির যে 17টি ঠিকানা লিপস অ্যান্ড বাউন্ড সহ তার আত্মীয় সহ হরিশ্চন্দ্র মুখার্জির স্ট্রিটের যে বাড়িটা, সেখানে কালীঘাটের বাড়ি, একাধিক জায়গা থেকে নোটিশ গিয়েছে, পুরসভা থেকে নোটিশ গিয়েছে অভিষেক ব্যানার্জির ঠিকানায়। তো এই বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে, তিনি মেজাজ হারাচ্ছেন রীতিমতন। তিনি বলছেন যে মার্ক করে দিন কোন কোন জায়গাগুলো অবৈধ, সেটা ভেঙে ফেলা পিসির হবে। মতনই পাগল হয়ে যাবে, ওর কেসে কেসে জর্জরিত হবে, তিহার জেলে যাবে, ওর পিসি যাবে অ্যাসাইলামে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ওরা মনে করেছে এই পশ্চিমবঙ্গের ওদের বাপের সম্পত্তি, যা ইচ্ছা তাই করেছে। দক্ষিণ চব্বিশ 2009 থেকে ওদের জমি হাঙ্গরদের দৃষ্টি ছিল ব্যানার্জি পরিবারের, সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। ও সমস্ত টাকা পয়সা দিয়ে এদিকে মিডিয়াকে চেপে রেখেছে, তো বিরোধী দলের অপারেশন অ্যাসেটের মাধ্যমে আমাদেরকে উঠতে দিচ্ছিল না। আমি তো সিঙ্গেল টার্গেট করে রেখেছিলাম। এই যে জাহাঙ্গীর এদের সবাই নাম করেন না, আমাদের বুথের কর্মীরা এদের জন্য যথেষ্ট। প্রত্যেকটা গ্রেড আছে তো, যেভাবে শুভেন্দুদা মমতাকে ধরেছেন, আমি টার্গেটই করে রেখেছিলাম অভিষেক। তো এই অভিষেককে যতক্ষণ না এই সমাজ থেকে ডিলিট করে দেওয়া যায়, তিহার জেলে পাঠানো যায়, এই চন্দ্রবোড়াকে প্রথমেই, চন্দ্রবোড়া সাপকে প্রথমেই যদি মাথা যদি থেতলে না দেওয়া হয়, আবার পরে ছবল দেবে। তো একে একদম যাবজ্জীবন কাণ্ড, কারণ ওর এই নৃশংস অত্যাচার, ওর আশ্রমিতে যেভাবে পাওয়ারকে মিসইউজ করেছে, অনেক পুরো পুলিশ বাহিনীকে আইএসআইপিএস মেরুদণ্ড ভেঙে দিয়েছে, এদের ছাড়া উচিত নয়। ও কি বলে না বলো, প্রত্যেকটা বিল্ডিং ভেঙে দেওয়া উচিত, পারমিশনও হয়তো দেখা যাবে সব বেআইনি। এখানে লিপস অ্যান্ড বাউন্সের যে এমপি অফিস আমাকে চেক করার জন্য করেছিল, ওটা তো লিপস অ্যান্ড বাউন্স অফিস, ওইটাও আমরা ভেঙে দেবো। এটা হাইকোর্টের অর্ডার আছে, ইডির ওখানে সিজ করবে, সিল খুলে বসতো। ইডি অফিসাররা কেন কিছু বলতো না, হয়তো বান্ডিল পৌঁছে হতো, যেসব অফিসারদের দায়িত্ব ছিল। আর একটা যে চিত্র উঠে আসছে, আমরা দেখছি যে পুলিশ অভিষেকের যে শান্তিনিকেতন তার ভিতরে প্রবেশ করছে এবং একটি মনিটর সহ বেরিয়ে আসে, মানে একজন সাংসদের বাড়িতে এলাকার সিসিটিভি ফুটেজের কিসে মনিটর। সাংসদ বলে কিছু কি আইনের ঊর্ধ্বে নাকি? ও একমাত্র মানে ভারত বা পৃথিবীর একমাত্র সাংসদ যার জন্য 3000 পুলিশ পাবলিক মানে পয়সা খরচ করিয়ে ও প্রোটেকশনের জন্য থাকতো, ঠাই দাঁড়িয়ে থাকতো, তো 3 ঘন্টা 4 ঘন্টা করে আমতলে জ্যাম থাকতো, সমস্ত মানুষ ওকে ড্যাশের ছেলে বলে গালাগালি করতো। তো আমাদের এখানটায় এই পুলিশকে দিয়ে ওকে জব্দ করতে হবে। যেমন আমি এখানকার পুলিশগুলো বলছি, আপনাদের এখন সরানো হবে না দুমাস, কারণ জঞ্জাল আপনাদের মাধ্যমে তৈরি করেছে অভিষেক, জঞ্জাল আপনাদের পরিষ্কার করতে হবে। নতুন পুলিশ অফিসারের এসব করবে নাকি? তারা কেন করতে যাবে? আপনারা ক্লিন করে যান, তারপর নতুন অফিসার আসবে, এখন যাওয়া যাবে না। অপরদিকে আমরা দেখছি যে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ শান্তনু সিনহা বিশ্বাস ইতিমধ্যে তিনি গ্রেফতার হয়েছেন। এই যে গ্রেফতারের পরেও তার কান্দির বাড়িতে এখন ইডি রেড করছেন এবং তার মধ্যে অনেক অবৈধ তথ্য থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে, কি বলবেন? আগে অফিস থেকে মমতাকে অ্যারেস্ট করা হোক না, ওইখানে লিঙ্ক গুলো পেয়ে যাবে। তো ছুটকো চাকা পুলিশ অফিসারকে দিয়ে কি হবে? এদের কানেকশনটা তো সমস্তই অনেক আইএস আইপিএস জড়িত, ওদের ধরা উচিত। শুধু শান্তনু একা নয়, এদের অপারেশনের আমার কাছে অনেক অফিসারদের নামের লিস্ট আছে পশ্চিমবঙ্গ জুড়ে যা করেছে এরা, এদেরকে একদম পুরো ধরা উচিত এবং যাবজ্জীবন কারাদণ্ড উচিত। ভাইপো পিসিকে কোনো ছাড় নয়। এই শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেফতারির মধ্যেই কি পিসি ভাইপোর সমস্ত গোপন তথ্য সামনে আসতে পারে? না, আমি বলছি তো, এই শুধু একা নয়, অনেক জায়গায় আছে, এগুলো আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি উপরে। এরকম অনেক অফিসার যুক্ত আছে যারা এদের তোলা তুলতো, যেমন এখানটায় আপনার সুমিত রায়ের মাধ্যমে এরকম করতো। এই আমরা এ বক্সিকে ধরলাম, যে সানু বক্সিকে, পুলিশ অফিসার অনেক আছে, আমি নাম এখন বলছি না, এক একটা ধরবো তারপর নাম বলবো। অনেক বিডিও আছে, এসডিও আছে, এদের ছাড়া যাবে না। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে সারদা গার্ডেনের মাটি অবৈধভাবে বিক্রি করা হয়েছে, প্রায় 400 কোটি টাকার দুর্নীতি করা হয়েছে এবং তার সাথে সরাসরি নাম জড়িয়ে রয়েছে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল এবং অভিষেক ব্যানার্জির। বিষয় হচ্ছে যে এই যে সারদা গার্ডেন, এটা হচ্ছে সারদা যে চিট ফান্ড, এই চিট ফান্ডেরই সম্পত্তি। এবং আপনার 2013 সাল সুপ্রিম কোর্টে, 14 সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইডিকে ওইটা পুরো ইডির আন্ডারে ওটা দিয়ে দেওয়া হয়। এবং সেখানটায় দেখা যায় যে আপনার অ্যাটাচমেন্ট অর্ডারে ইডির
সেখানটায় প্রায় 300 থেকে 400 কোটি টাকার মাটি কেটে নেওয়া হয়, এবং এখানটা যে মাটি কাটার যে পুরো র্যাকেটটা এটা কন্ট্রোল হয় দিলীপ মন্ডল। তো দিলীপ মন্ডল তো একা খাচ্ছে না, ওর বস আছে আর কি এখানকার এমপি, সেটা ইনভেস্টিগেশন গুলো বোঝা হবে যে এত টাকাটা কোথায় গেল। এবং আপনি দেখবেন যে বিশাল বিশাল মানে স্যাটেলাইট পিকচার এগুলো, এই বড় বড় এইগুলো হচ্ছে এক একটা বিল্ডিং, বিল্ডিং গুলোর সাইজ দেখুন, আর এক একটা দিঘির সাইজ দেখুন, এবং এগুলো প্রায় 80 থেকে 100 ফিট ডিপ। আপনার সাইডে দাঁড়ালে ভয় লাগবে, পাশে সয়েল ইরোশন হচ্ছে, এখানে যে কি হারে মাটির ধস নামবে কিছুদিন পর আপনি চিন্তা করতে পারবেন এই মাটি মাফিয়াদের জন্য। এবং এই মাটির গাড়িগুলো রোডে চড়ার ফলে এখানটায় প্রচুর লোক অ্যাক্সিডেন্টে পিছলে মারা যায়, তাদেরও বলার নেই, পুলিশ কেস নেয় না, তাদের পরিবারকে সামান্য 5-10 হাজার টাকা দিয়ে চেপে দেয়। এবং প্রত্যেকটা মাটির গাড়ি এখানে চলে যাদের কোনো ইন্স্যুরেন্স নেই, যাদের কোনো নাম্বার নেই, লাইসেন্স ফেন, পলিউশন ফেন, সে গাড়িগুলোকে চালাচ্ছে এরা। এই দেখুন, এই সমস্ত হচ্ছে 2025-এর ছবি। কিভাবে এরা বিভিন্ন এ দিয়ে এ করে। এই সারদারানের সিজ এবং সমস্ত আমাদের এভিডেন্স আছে আমাদের কাছে, যেগুলো সারদা গার্ডেনের যে এই যেগুলো সেগুলো বাইরের থেকে সব লোকদের দখল দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে। বারবার আমি এখানকার ডিএম সুমিত গুপ্তাকে জানিয়েছিলাম, এটা হচ্ছে প্রভিশনাল অ্যাটাচমেন্ট অর্ডার এদের, এবং এখানকার যে এডিএমএলআর সদ্দামকে জানিয়েছিলাম যে আমার ওই লোকসভা সভা আরো অভিষেকের হয়ে কাজ করেছিল, কেউ কোনো কিচ্ছু করেনি। এবং এই যে যেখানে সুপ্রিম কোর্ট চেয়েছিল যে সারদার যে প্রপার্টিস গুলো আছে এই অ্যাটাচমেন্টের পর ওগুলো নিলামে বিক্রি হবে, তাই টাকা দিয়ে গরিব মানুষগুলো যারা এখানটায় সারদার টাকা দিয়ে যারা পুরো ফেসে গেছে তারা সুরাহা বা তাদের সুরাহা হবে প্রবলেমে। কিন্তু মাটি যদি কেটে নেয় তাহলে অত ওই পুকুর বিঘাগুলো মানে কত বিঘা, 8-10 বিঘা এক একটা দিঘি, সেগুলো কে কিনতে যাবে? ও এবং এই যে ইডির সম্পত্তি, সিজ করার সম্পত্তি, সেটা যে এইভাবে বিক্রি হলো, পিএমএলএ 2 অ্যাক্টে পড়বেই তো ইডির। তো আমি অলরেডি এফআইআর করে দিয়েছি এবং কেসও হয়েছে, কিন্তু এটার পুরো তত্ত্বাবধানে ইডির হয়েছে। ইডির অফিসার নাকি মাঝে মাঝে আসতো, তার বান্ডিল নিয়ে চলে যেত। এখন ডিপার্টমেন্টের কোনো অফিসার যদি বান্ডিল নেয় তো সেটা তার পুরো ডিপার্টমেন্টের দোষ নয়। আমি ইডিকেও চিঠি করেছি, চিফ মিনিস্টারকেও চিঠি করেছি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকেও চিঠি করেছি, এবং যেখানে যেখানে করার সেখানে আমি করেছি, ভূমি দপ্তর থেকে শুরু করে। এবং পুরো বিষয়টা যে এই যে 300-400 কোটি টাকা, ওই টাকাটা ওদের কাছ থেকে উদ্ধার করে, ওদের প্রপার্টিস বিক্রি করে, সেইটা টোটাল গরিব মানুষদের যারা সারদাতে ভুক্তভোগী তাদেরকে দিয়ে দেওয়া উচিত। সরকারের এটা উদ্যোগ নেওয়া উচিত। ওই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কি কোনো আইনি পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে? আমি এফআইআর করে দিয়েছি, আমি অলরেডি এফআইআর পুরো করে দিয়েছি, এবং এখানে 23 জনের নামে রয়েছে যারা মাটি মাফিয়া দিলীপ মন্ডলের গ্যাংয়ের সঙ্গে, এবং তার সঙ্গে পরিষ্কার লিখে দিয়েছি যে it is only urgently that collected process of crime and systematically layered and channeled upward through the active political and administrative pipeline controlled by the sitting MLA Sri Dilip Mondol and the operational network of the local member of parliament শ্রী অভিষেক ব্যানার্জি। পরিষ্কার আমি এখান থেকে কমপ্লেন্টে লিখে দিয়েছি, অলরেডি এফআইআর হয়ে গেছে। এফআইআরে আপনার মোটামুটি যা সেকশন আছে, শুধু ইডির পিএমএলএ 2 অ্যাক্টেরটাকে, যেখানে আমি এটা যেহেতু ইডির এতে, সেই জন্য প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট যেটা আছে 2002 এর সেকশন 3 রিডিউস সেকশন 4 এ, যে যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে সেটাকে যদি কেউ অল্টার করে, বিক্রি করে, ফিজিক্যালি ডিস্ট্রয় করে, তাহলে এই সেকশনে পড়বে, এটি যে কগনিটিভ অফেন্স। তো ইডি আশা করি এই আইনে ধরে এদের সমস্ত এগেইনস্টে অ্যাকশন নেবে। এবং আপাতত বিষ্ণু থানায় আমরা যে তার তদন্ত শুরু করেছে, অনেকে ভয়ে পালিয়ে রয়েছে। এফআইআর এর বিষ্ণু থানায় কেস নাম্বার হচ্ছে, আমরা কেস এফআইআর এর করে দিয়েছি। সেখানটায় আপনার এস বিষ্ণুপুর এফআইআর নাম্বার 202 2000, এফআইআর নাম্বার 497 2000, 497, এবং তাদের দিলীপ মন্ডল থেকে আরম্ভ করে সকলের বিরুদ্ধেই কেস করা হয়েছে।
অপরদিকে আমরা দেখেছি তৃণমূলী আমলে আমরা বরাবর দেখে আসছি যে কোনো প্রশাসনিক বৈঠকে বিরোধীদের আমন্ত্রণ জানানো হতো না, কিন্তু আজ দেখা গেল কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক করেছেন। সেখানে উপস্থিত তৃণমূলের একাধিক বিধায়ক এবং সাংসদ, তার মধ্যে উল্লেখযোগ্য একটা নাম রয়েছে কাকলি ঘোষ দস্তিদার। এটাই তো ডেমোক্রেসি হওয়া উচিত। শুভেন্দু তো তার মমতা ব্যানার্জি নয়। আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন রাজধর্ম পালন করবেন, যেভাবে মোদীজি করছেন। বিরোধীদের সুযোগ দেওয়া হবে, তো এতে আশ্চর্য কিছু নেই। মমতা যেগুলো করছিল ওগুলো অসাংবিধানিক, অভিষেক ব্যানার্জি যেগুলো করছিল ওগুলো অসাংবিধানিক। ওরা গণতন্ত্রকে টিকে হত্যা করছিল। আমরা সেই গণতন্ত্রকে পুনরায় বাঁচিয়ে তুলবো, যেখানটায় সমস্ত পার্টি থাকবে, সমস্ত বিচার। তৃণমূল থাকবে না, তৃণমূল ফিনিশ। বাকি যে সমস্ত পার্টিগুলো থাকবে তাদের ডেমোক্রেটিক রাইটস মানুষ প্রয়োগ করবে, এবং অফিসার যারা রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন টোটাল নিউট্রাল থাকবে। এই যে বেআইনি নির্মাণগুলো চলছে সেটারও বিরোধিতা করছেন মমতা ব্যানার্জি। করবেই তো, ওর থেকে কোটি কোটি টাকা পেয়েছে। সে সমস্ত প্রমোটার গুরুত্ব দিয়ে চাপ দিচ্ছে যে ম্যাডাম আপনার ভাইপোকে তো এত বান্ডিল পৌঁছে দিয়েছিলাম, এবার যদি ভেঙে দেয় কি করবো, এসব করবে। বেআইনি নির্মাণগুলো যেভাবে ভেঙে ফেলা হচ্ছে যাতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চাইছেন। বলছেন যে অ্যাডভান্স দেওয়া হয়েছে প্রমোটারকে, আগে থেকে কিছুই জানায়নি। বেলেঘাটার রাজু নস্করের নাম উঠে আসছে, যাকে কুণাল ঘোষ বলেন তার নাকি খুব ঘনিষ্ঠ, এবং রাজু নস্করের পাশ থেকে কুণাল ঘোষ নাকি সরবেন না। আপনার একটা দুটো নাম করার কোনো প্রয়োজন নেই। আমি কত চান এরকম প্রমোটার আর এরকম সবই ওয়েস্ট বেঙ্গলে। তো আপনি স্যাটেলাইট পিকচার দেখুন না, যে তৃণমূল আসার আগে 2010 সালে ওয়েস্ট বেঙ্গলে কি পরিস্থিতি ছিল, আর এই 2026-এ দাঁড়িয়ে একবার স্যাটেলাইট পিকচারটা দেখুন। না যদি থাকে আমি পাঠিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গলের আপনার পরিবেশটাকে কিভাবে চেঞ্জ করেছে, খাল বিল নালা সব বন্ধ করে দিয়েছে, সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন। পারমিশন কারা দেবে? এইসব পুরসভা, এই পঞ্চায়েতরা। তোরা তো সবই তো ওদের লোক, কাউকে ভোটই দিতে দেয়নি, নমিনেশনও করতে দেয়নি, ফোর্সফুলি সব এ করেছে। তো পারমিশনের কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 2006 কে মানা হয়েছে কিনা, আপনার যে মিউনিসিপাল অ্যাক্ট গুলোকে মানা হয়েছে কিনা, সে অনুযায়ী পারমিশন হচ্ছে। যারা কিনছে তাদেরও তো ভুল আছে, তারা কেন কেনেনি? তাদেরও তো সব হাতে অনেকের ব্ল্যাক মানি আছে, তারা একসঙ্গে 10টা 15টা করে ফ্ল্যাট কিনে রেখেছে। কে ভুগবে কে না ভুগবে বড় কথা না, ইলিগাল কনস্ট্রাকশন বললে যেতে উড়িয়ে দিতে হবে। একদম শেষ একটা কথা জিজ্ঞাসা করব যে এতদিন ধরে যিনি পলাতক ছিলেন, রায়গঞ্জের অপসারিত ভিডিও, যিনি স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের মূল অভিযুক্ত ছিলেন, গতকাল দেখা যাচ্ছে যে মদ্যপ অবস্থায় এক পথচারীকে ধাক্কা মেরে পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। ওটা কি আছে, ওটা তো তৃণমূলেরই পাপেট একটা। আর প্রশান্ত মহামন্ত্রী স্থানবক্সী এরা সব একসঙ্গে পেয়েছিল 8 জন। আর ওইটা তো শূন্য হয়েছিল, ওটাকে ফার্স্ট করে দেওয়া হয়। ওইটা একটা মাতাল, ওর সম্পর্কে না কথা বলাই ভালো, ফালতু সব পচা যত। অসংখ্য ধন্যবাদ।